এখন পর্যন্ত প্রাণ গেছে 18 জনের। ক্ষতিগ্রস্ত 11 জেলা ও 77 উপজেলা। বৃষ্টিপাত কমায় বন্যার অবনতির শঙ্কা নেই। 5 জেলার বন্যা পরিস্থিতির উন্নতি, কমছে উজানের নদ নদীর পানি, খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকট। আমাদের বাক্সিমূল, বাতানবাড়ি, যদুপুর গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অথবা উড়োজাহাজের সাহায্যে অন্তত খাবার পানিটা পৌঁছায় দেন। মানে এত বিপদের মাঝে আছে মানুষ, খানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত। এ যেন ভিন্ন এক বাংলাদেশের প্রতিচ্ছবি। টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রমে স্বতঃস্ফূর্ততা, টাকা জমা দিতে বুথের সামনে লাইন। সিএমএম আদালতে তোলা হবে সালমান, আনিসুল ও দীপুমণিকে। সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ। 1 মাসের বেশি সময় বন্ধ থাকার পর কাল শুরু মেট্রো রেল চলাচল। আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। এবং পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। থাকবে না নেতৃত্ব সংকট, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এলাকাগুলোর 6টি নদীর 9টি স্টেশনের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কমে এসেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের উজানের পানিতে তলিয়েছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলা। গোমতী বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় 5 থেকে 6 লাখ মানুষের। এমনি তো পানি সুত গরস উঠছে, এরপর আতার পাতার করে কাগজ চুরি লইয়া জান্ডা জীবনটা লইয়া বাড়িছে। আপনারা আল্লাহর দোহাই লাগে যেভাবে পারেন আমাদের বাক্সিমূল, বাতানবাড়ি, যদুপুর গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অথবা উড়োজাহাজের সাহায্যে অন্তত খাবার পানিটা পৌঁছায় দেন। তারা খাবারের অভাবে মারা যাচ্ছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুরো 8 উপজেলা। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ঠাঁই নিয়েছে 75,000-এরও বেশি মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে, ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে। কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে। পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুত করার চেষ্টা করছে, ত্রাণ মজুত করেছে। লক্ষ্মীপুরে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী এখনো 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে। এরই মধ্যে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার, পানি, ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার্ত দুর্গত মানুষের তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মৌলভীবাজারের 7 উপজেলায় 3 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। 84টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 10,000 মানুষ। দুর্গত এলাকায় যাতায়াত অসুবিধা সহ দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানে এত বিপদের মাঝে আছে মানুষ, খানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত। মানুষের চলাফেরা করতে অসুবিধা হওয়ার, আবার কেউ রান্না বাড়া করতে পারেন না, বাড়িঘর সারিয়ারি আশ্রয় কেন্দ্রত গেছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। এখনো স্বাভাবিক হয়নি ভোলা উপকূলের বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে। পানি গাছে দেন না, সমস্যা আমার ঘর দুয়ার সব ডুবে আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। গত 36 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি কমেছে 24 সেন্টিমিটার, যা বিপদসীমার 51 সেন্টিমিটার নিচে। দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে প্রত্যাশা বানভাসীদের। ফারিয়া ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ব্রাহ্মণবাড়িয়ায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যার সবশেষ খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ ও সুমন কবির। প্রথমেই যাচ্ছি পরশের সঙ্গে। পরশ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পরশ, আপনি জানাবেন এখনকার কি পরিস্থিতি দেখছেন সেখানকার? লিনিয়া, প্রতিনিয়ত পানি কমতে থাকায় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া এবং কসবা উপজেলায় পানি কিন্তু ইতিমধ্যে অনেকটি কমে গেছে। গত 24 ঘন্টায় প্রায় 26 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে কমে। যে হাওড়া নদীর পানি প্রতিনিয়ত কমে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া যে পানি উন্নয়ন যে বোর্ড আমাকে বলছেন যে মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল এবং পানি বর্ষণ কমে যাওয়ার ফলে কিন্তু যে আমাদের যে সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু পানি প্রবাহ কমে যাচ্ছে। তিনি বলছেন যে যদি বড় ধরনের কোনো ভারী বর্ষণ না হয় তাহলে কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু এই নিম্নাঞ্চলের যে পানি একেবারেই সরে যাবে। এছাড়া যদি বলে রাখি, মূলত এই বিগত কয়েকদিনের ভারী বর্ষণ পাহাড়ি ঢলে এই যে আখাউড়া উপজেলায় প্রায় 8টি সড়ক বিভিন্ন সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে এবং 2টি বাঁধ ভেঙে যাওয়ায় এখানকার যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া যে একটি গুরুত্বপূর্ণ যে আগরতলা সড়কের একটি বেইলি সেতু ভেঙে যাওয়ায় এখানকার যে আখাউড়া স্থল বন্দর এবং ইমিগ্রেশনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমি এখন আছি যে আখাউড়া স্থল বন্দরে। এই স্থল বন্দরে মূলত যে প্রতিদিন প্রায় 2 লক্ষ মার্কিন ডলার মতো বিভিন্ন পণ্য কিন্তু বাড়িতে রপ্তানি হতো। এই মূলত সড়কটি ভেঙে যাওয়ার ফলে কিন্তু তাদের রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। কবে নাগাদ শুরু হবে তা এখনো সঠিক বলা যাচ্ছে না। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে ইমিগ্রেশন রয়েছে যে যাত্রী পারাপারের জন্য ইমিগ্রেশনের যে কর্মকর্তা ইনচার্জ তিনি আমাকে জানিয়েছেন যে ইমিগ্রেশনের যে বহুতল ভবনের যে আশেপাশে পানি কিন্তু ইতিমধ্যে সরে গেছে। ফলে তাদের রুমের ভিতরে যেসব ডিবা ছিল, ইন্টারনেট ডিবা ছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এগুলো মেরামত করছেন। আশা করছেন আজ বিকালের মধ্যেই তাদের ইমিগ্রেশনের কার্যক্রম চালু করে দেবেন। ফলে যাত্রী পারাপার আবার চালু হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে যেসব ত্রাণ এবং বরাদ্দ এসেছে তারা কিন্তু নিয়মিত এগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া এর পাশাপাশি কিন্তু বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন থেকে কিন্তু প্রতিদিন ত্রাণ নিয়ে এসে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্র রয়েছে যে এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে তারা কিন্তু ত্রাণ নিয়মিত বিতরণ করে যাচ্ছেন। এ ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বন্যার সার্বিক পরিস্থিতি। এখন আমি চলে যাব কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের কাছে। সুমন। কুমিল্লার আসলে আমরা দেখেছি আসলে বন্যার্তদের সহযোগিতা করার জন্য যেটা করা হয়েছে, আমি আপনি দেখি যারা ত্রাণ দিতে যাচ্ছি মধ্যে ত্রাণ দেওয়ার কারণে উৎসুক জনতা আপনাকে আমি জানিয়ে রাখি অবস্থায় অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। এদিকে বন্যায় এখন পর্যন্ত 18 জনের প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত 11 জেলা ও 77 উপজেলা, জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় কমবে বৃষ্টিপাতও। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। গেল কয়েকদিন লঘুচাপের কারণে ভারতের ত্রিপুরা থেকে পানির ঢল নেমে আসায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ জেলা প্লাবিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান এখন পর্যন্ত বন্যায় 18 জন প্রাণ হারিয়েছেন। নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি। সেখানে হলো 21,695টি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি। বন্যায় দেশের 11টি জেলা ও 77টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে।
আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মুহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় কমবে বৃষ্টিপাত, তবে 26 তারিখে ফের কিছুটা বৃষ্টি হতে পারে। আগামীকাল পর্যন্ত মোটামুটি অনেকটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, তবে 26 তারিখে আবার একটু বৃষ্টিপাতের, অর্থাৎ 25 তারিখ রাত থেকে 26 তারিখ এই সময় কিন্তু এই 24 ঘন্টা এখানে আবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোথাও কোথাও হয়তো ভারী বৃষ্টি হতে পারে, তবে ওই ব্যাপক হারে যে অনেক এরিয়া নিয়ে যে বৃষ্টিপাতের সেই ধরনের সম্ভাবনা আপাতত কম। বৃষ্টিপাত কমলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। তৃতীয় দিনের মতো টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। নানা বয়সী শ্রেণী পেশার মানুষ এসেছেন সাধ্যমতো শুকনো খাবার, পানি, ওষুধ, ন্যাপকিন, শুকনো কাপড় সহ নানা সামগ্রী। টাকা জমা দিতে লাইন ধরছেন বাইরের বুথে। এ যেন ভিন্ন এক বাংলাদেশের প্রতিচ্ছবি। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। প্রখর রোদ মাথায় নিয়ে ত্রাণ প্যাকেজিংয়ের কাজ করছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। দ্রুত বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছানোর এই চেষ্টা। ত্রাণ সংগ্রহ কার্যক্রমের তৃতীয় দিন সকাল 10টা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধ্যমতো সামগ্রী নিয়ে আসেন সাধারণ মানুষ, আর তা প্যাকেজিং করে দুর্গত এলাকায় পাঠানোর উপযোগী করতে ব্যস্ত স্বেচ্ছাসেবীরা। আমাদের যে ধারণা ছিল সেই ধারণার অনেক বাইরে হচ্ছে মানুষ রেসপন্স করছে। যে জেনারেশনটা যে এতটা তাদের মধ্যে একতাবদ্ধ, তারা যে এতটা সম্প্রীতি বজায় রেখে তারা যে কাজ করছে সবার জন্য, তারা এটা আসলেই গর্বের বিষয়। দক্ষিণ পূর্বাঞ্চলবাসীর এমন দুর্দিনে ত্রাণ সহায়তায় অংশ নিতে পেরে গর্বিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের মেইন টার্গেট হচ্ছে যারা বন্যাত ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের এই যত দ্রুত সম্ভব এই ক্ষয়ক্ষতি থেকে মোকাবেলা করা। শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অংশ নেন অভিভাবকরাও। সেই সঙ্গে সন্তানরা এমন মহৎ কাজে অংশ নেয় আপ্লুত তারাও। তো এখানে আসার পর আমার যে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, কারণ এত মানুষ ত্রাণ দিতে এখানে এসেছে। আমার কাছে মনে হচ্ছে আসলে এই বাংলাদেশটা আমি আসলে চেয়েছিলাম। নগদ কিছু ক্যাশ দিয়েছিলাম, এইগুলো মিলিয়ে ভাবলাম যে ও দেখুক, এগুলো ও আলফা জেনারেশন হিসাবে এইসব জিনিস দেখা দরকার আছে মনে হয়। স্টুডেন্টরা যে কাজটা করতেছে আসলে নতুন কিছু না, এরা আমরা দেখে আসছি 52-তে করেছে, 69-ও করেছে, 71-ও করেছে, 91-ও করেছে, এখনো করছে, এবং আমার বিশ্বাস এরাই করে যাবে। এদিকে সকালে সাংবাদিকদের কাছে শুকনো কাপড়ের সঙ্গে খাবার ও ঔষধের প্রয়োজন জানিয়ে সমন্বয়করা জানান, জ্বর, ডায়রিয়া, পানি শোধনের ট্যাবলেট বেশি প্রয়োজন। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সাথে আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের যেহেতু ভলেন্টিয়াররা রিলিফ কার্যক্রমে যাচ্ছে এবং সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। এদিনও নগদ অর্থ সহায়তা দিতে ভিড় লেগে যায় টিএসসির বাইরে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও বন্যার্তদের জন্য জমা দেন অর্থ। কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের উদ্যোগ দেশের যে কোনো সংকট মোকাবেলায় সক্ষম বলে মনে করছেন সাধারণ মানুষ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আজ আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপু মনিকে। ফের রিমান্ডে নেয়ার আবেদন করবে পুলিশ। বিকেলে তাদের সিএমএম আদালতে তোলার কথা রয়েছে। নিউ মার্কেট থানার হত্যা মামলায় গত 13 আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরে 14 আগস্ট আদালতে তুলে পুলিশ রিমান্ড চাইলে দুজনেরই 10 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় দীপু মনিকে 4 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে। হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না।
তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। এর আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট আদাবর থানায় মামলা করা হয়। রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপমণিকে। এ নিয়ে আরো জানবো দর্শক। যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী এম এ আজিম। আজিম, এখন পর্যন্ত কি আদালতে তোলা হয়েছে কিনা, কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমরা যতদূর জানতে পেরেছিলাম যে দুপুরের পর বা দুপুর নাগাদ গ্রেপ্তার বা রিমান্ডে থাকা যে আনিসুল হক এবং সালমান এফ রহমান সাথে দীপমণি তাদেরকে আদালতে তোলা হবে, কারণ তাদেরকে কিন্তু সালমান এফ রহমান এবং যে আনিসুল হক তাদেরকে কিন্তু গত 14 আগস্ট আদালতে তুলে রিমান্ড চাওয়া হয় এবং 10 দিনের রিমান্ড মঞ্জুর করে, এবং এই যে 10 দিনের রিমান্ড দেওয়া হয় সেটি কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে 24 আগস্ট। আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে এবং আদালতে তোলার মধ্য দিয়ে আমরা যতদূর জানতে পেরেছি যে তাদেরকে কিন্তু অন্য মামলায় বা আরো তদন্তের স্বার্থে কিন্তু আরো রিমান্ড চাওয়া হতে পারে। এবং আমরা আজকে এখন পর্যন্ত আদালতের যে পরিবেশটি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে ছুটির দিন, সেক্ষেত্রে কিন্তু আদালতে যে উপচে পড়া ভিড় বা অন্যান্য মামলার যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো চলমান নেই, যার ফলে কিন্তু আদালতে উপচে পড়া ভিড় নেই এবং সাধারণ মানুষেরও ভিড় নেই। আমরা দেখেছিলাম যে 13 তারিখ যখন সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয় এবং 14 তারিখ যখন আদালতে তাদেরকে তোলা হয়, তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে আদালতে বিক্ষুব্ধ জনতার একটি ভিড় আমরা লক্ষ্য করছিলাম। তারা কিন্তু সেই বিক্ষুব্ধ লোকজন কিন্তু আজকে এখানে নেই এবং আমরা পুলিশের যে সদস্যরা তাদেরকে আমরা সকালে দেখেছিলাম, তারা এসেছেন এবং সেই সাথে কিন্তু আরো একটি পুলিশের দল এখানে যুক্ত হয়েছে এবং সেই সাথে আমরা কয়েকজন বিজিবি সদস্যকেও এখানে দেখেছি, তারা এসেছেন এবং নিরাপত্তার যে রক্ষার যে কাজটি সেটির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা এসে কিন্তু এখানে ছুটির দিন হলেও আদালত প্রাঙ্গণে যারা ছিলেন তাদেরকে আদালত থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তারা আসামিদেরকে আনার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নির্ধারণে তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এখানকার যে 27 নম্বর যে ইজলাস, সেই ইজলাসেই তাদের আবারও হাজির করা হবে এবং তার মাধ্যমে কিন্তু আসলে সেখানে তাদের আবারও রিমান্ড চাওয়া হতে পারে। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি বেশ কয়েকজন আইনজীবী কিন্তু ইজলাসে প্রবেশ করেছেন এবং তারা সেই রাষ্ট্রপক্ষের হয়ে কিন্তু তারা আসলে তাদের পক্ষে কথা বলতে পারেন। আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে তাদের পক্ষে কিন্তু আসামি পক্ষে কোনো আইনজীবী কিন্তু এখানে দাঁড়ায়নি এবং তাদের পক্ষে কোনো কথা বলেনি এবং সেই জায়গাটি কিন্তু আজকেও আমরা এখন পর্যন্ত কোনো আইনজীবীকে দেখিনি যে আসামি পক্ষের হয়ে তারা এখানে এসেছেন বা তারা আজকে তাদের পক্ষে কথা বলতে পারেন, এরকম কোনো অবস্থা আমরা এখনো এখানে দেখতে পাইনি। এবং এই যে আদালতের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে নিয়েই কিন্তু এখন পর্যন্ত আসলে প্রশাসনের যারা আছে, পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কাজ করছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে ডিবি কার্যালয়ে তারা রয়েছেন এবং ডিবি কার্যালয় থেকে এখন পর্যন্ত তাদেরকে বের করা হয়নি এবং ডিবি কার্যালয় থেকে বের করে সরাসরি কিন্তু এখানে নিয়ে আসা হবে এবং আবারও যদি রিমান্ড দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আবারও সেই ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। কারণ আমরা পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের মামলাটি নিউ মার্কেট থানায় হলেও নিউ মার্কেট থানায় এই মুহূর্ত পর্যন্ত আসলে আসামিদেরকে রাখার যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা এখন পর্যন্ত না হওয়ায় কিন্তু আসলে তাদেরকে সেই জায়গাটিতে নেওয়া সম্ভব হবে না এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবারও এই যে ডিবি কার্যালয়েই নেওয়া হবে। এবং এরই সাথে আমরা আরেকটি কথাও জানতে পেরেছি যে সাবেক যে সেনা কর্মকর্তা যিনি গ্রেপ্তার হয়েছিলেন জিয়াউল হাসান, তাকেও আজকে আদালতে তোলার একটি সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিম। আগামীকাল রোববার থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রো রেল, সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ডিএমটিসিএল। ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায় বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। আগামীকাল থেকে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পুলিশের প্রতি আস্থার সংকট কাটাতে বাহিনীকে ঢেলে সাজানো হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সেই সঙ্গে ছাত্র আন্দোলনে অন্যায়ভাবে জোর প্রয়োগকারী সদস্যদের পাশাপাশি অপেশাদার কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নতুন ডিএমপি প্রধান। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত। পুলিশ বাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে আসেন নতুন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। এই সময় তিনি বলেন, কিছু উচ্চবিলাসী ও অপেশাদার পুলিশ সদস্য পুরো বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি করিয়েছে। এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বিগত সময়ের উচ্চবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই সময় পুলিশের উপর গণমানুষের আস্থার সংকট আছে জানিয়ে পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে এই বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানান নতুন ডিএমপি প্রধান। কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ অপরাধে জড়িতদের অবস্থানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে কমিশনার মাইনুল বলেন, এখনো অবস্থা শনাক্ত না করা গেলেও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। যে কোনো বিষয় তো তাৎক্ষণিক হয় না, তাই না? এটা একটা প্রক্রিয়া। তবে আপনারা এটা পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন। সাম্প্রতিক ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, অপরাধের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। এই সময় ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা সব ছাত্র সমাজ ও সেনাবাহিনী ও আনসার সদস্যদের ধন্যবাদ জানান নতুন এই ডিএমপি প্রধান। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংস্কারের হাওয়া লেগেছে নিত্যপণ্যের বাজারে। ভেঙে পড়ছে চাঁদাবাজি সহ সব ধরনের সিন্ডিকেট। এতে কিছুটা স্বস্তির পথে বেশিরভাগ সবজির দাম, যদিও মাছ, মাংস, ডিম ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধ থাকায় স্বস্তি ফিরছে জনমনে। এদিকে বাজারে বন্যার প্রভাব কিছুটা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্ট। সড়কে নেই চাঁদাবাজি, নেই কোনো সংগঠনের নামে টাকা আদায়ের তথ্য। দীর্ঘদিন পর স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর কারওয়ান বাজারে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর নিয়মিত চলছে বাজার মনিটরিং। শিক্ষার্থীদের চাপে ভেঙে পড়েছে সব ধরনের সিন্ডিকেট। এক সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। আগে আপনার প্রত্যেকটা দোকান বসলে চাঁদা দিতে হইতো, এখন কোনো দোকান বসলে চাঁদা দিতে হয় নাই। ব্যবসায়ীরা কোনো সিন্ডিকেট করে না, নিত্যপণ্য জিনিসের সব দাম মোটামুটি ঠিক আছে। বাজার তো আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসতেছে, যে আগে যেমন মালের দাম অনেক বেশি ছিল, এখন আগের থেকে একটু কম। দাম একটু বেশি, তারপরেও কিছু করার নাই, যা আছে সহ্যনীয় ভালো। হ্যাঁ, সে আগের মতন নাই। যদিও পণ্য কিনতে আসা ভোক্তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন নিয়ন্ত্রণে রয়েছে নিত্যপণ্যের দাম, আবার কেউ বলছেন আগের দামে বিক্রি করা হচ্ছে পণ্য। সামাল তো আজ 10-15 দিন ধরে কমে, একটু তরকারি সবজি একটু কমছে, মানুষ জনগণ খাইয়া শান্তি পেতেছে। বাজারে মরিচের দাম কিছু 200 টাকা করে, আর কাঁচামালের দাম একই আছে, তেলের দামও একই আছে, আটার দাম একই আছে, মুসুরির দাম একই আছে। কোনো কম দেখতেছি না। আগে চাঁদাবাজি ছিল, ওরা বলছে বিভিন্ন জায়গায় দিতে হয়, এখন বলতেছে চাঁদাবাজি নাই, তাহলে তো হিসাবে কমার কথা। দক্ষিণ পূর্বাঞ্চল থেকে খুব বেশি কাঁচামাল না আসায় বন্যায় তেমন প্রভাব পড়েনি বাজারে। তবে পণ্যের যোগান বাড়লে আরো কমে আসবে দাম, এমনটাই জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মূলত বন্যাটা যেখানে হচ্ছে সেখানে কাঁচামালের তেমন একটা যোগান নাই, আবার সেখানে কোনো কাঁচামাল উৎপাদিত হয় না, সেজন্য ওখানের মাল যেটা বাজারে কতগুলো দামে ডিফারেন্স হয় না। পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজার মনিটরিং করে পণ্যের দাম আরো কমিয়ে আনার আহ্বান সকলের। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।